আজকে আমরা এনএন মুখার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে শেয়ার এসি বাসে করে সারাদিন ঘুরবো। তাই সকাল সকাল রেডি হয়ে হোটেলের সামনে থেকে একটা অটো রিজার্ভ করে রওনা দিয়ে দিলাম, যেখান থেকে আমাদের বাস ছাড়বে। আমাদের বাসের পার্কিং প্লেস হলো বিএনআর হোটেলের সামনে। এখান থেকেই বিভিন্ন ট্রাভেলস এজেন্সির বাসগুলি ছাড়ে সাইট সিনের উদ্দেশ্যে। পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা আজকে সারাদিন এই বাসে করে ঘুরবো। কত টাকা ভাড়া লাগছে সমস্ত কিছু তোমাদের জানাবো। আর সকাল 7টার মধ্যে বাস ছেড়ে দেবে, 7টা বাজতেই যায়। চলো আজকে অনেকগুলো জায়গা সাইট সিন করবো। বাস যেহেতু একদম কারেক্ট টাইমে ছাড়ে, তাই ঝটপট বাসে উঠে আমাদের সিটে আমরা বসে পড়লাম। ঠিক টাইম মতো আমাদের বাস ছেড়ে দিয়েছে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, বাস যেহেতু সকাল 7টায় ছাড়ে, তাই এই বাস ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়ায় না। তাই তোমরা চেষ্টা করো বাসে ওঠার আগে ব্রেকফাস্ট করে নেওয়ার বা কিছু কিনে নিয়ে বাসে ওঠার। লাল রঙের প্রাচীর দেওয়া জায়গাটা আগে চন্দ্রভাগা সমুদ্র সৈকতের একটি অংশ ছিল, যেটি বর্তমানে শুকিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা সি বিচ। গাড়িগুলোর রেট জিজ্ঞাসা করে জানতে পারলাম মাথাপিছু 100 টাকা করে। এখানে হর্স রাইডিংও হয় 50 টাকা করে। ছবি কত করে দিচ্ছে? কোন সাইজের ছবি? এই সাইজটা। পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা সি বিচ। কোণার্ক সূর্য মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ বিচ হিসাবে খ্যাতি অর্জন করেছে। সোনালী বালুকাময় সৈকত এবং স্ফটিক সবুজ জলের সাথে জায়গাটি শান্ত, মনোরম এবং সুন্দর। হাজার হাজার পর্যটক শুধুমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে এখানে এসে উপস্থিত হন। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশনে। কোণার্ক সূর্য মন্দিরে প্রবেশের আগে বিভিন্ন ধরনের প্রচুর দোকানপাট তোমরা দেখতে পাবে। প্রচণ্ড গরম আজকের ওয়েদার, তাই পরের ডেস্টিনেশনে প্রবেশ করার আগে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত দিয়ে গলা ভিজিয়ে নিলাম। আমাদের আজকে মাথাপিছু বাস ভাড়া লেগেছে 300 টাকা করে, প্লাস 180 টাকা বাসের যিনি গাইড ছিলেন উনি নিয়েছিলেন বিভিন্ন জায়গার এন্ট্রি টিকিট এবং বাস পার্কিংয়ের জন্য। তাই যে কোনো জায়গায় টিকিট কাটার জন্য আমাদের লাইন দিতে হয়নি, শুধুমাত্র টিকিট দেখিয়ে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল। তোমরা চাইলে কোণার্ক সূর্য মন্দিরে প্রবেশ করার পর একজন ভালো গাইড নিয়ে নিতে পারো পরিদর্শনের জন্য। আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন কোণার্ক সান টেম্পল। চলো, মন্দিরটা বিশাল বড়, পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। আর গত 1 বছর ধরে মন্দিরের উপরে কোনো টুরিস্টকে ঢুকতে দেওয়া হয় না সেফটির জন্য, কেননা উপর থেকে অনেক বড় বড় পাথর মাঝে মধ্যেই ভেঙে নিচের দিকে নেমে আসে। পূর্ব ভারতের স্থাপত্য বিস্ময় এবং ভারতের ঐতিহ্যের প্রতীক হলো কোণার্ক সূর্য মন্দির, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই মন্দিরের প্রবেশপথের সামনেই দেখা যায় একটি সিংহ ও একটি হাতির ভারে একজন মানুষ চাপা পড়ে আছে। এখানে সিংহ হলো অহংকার এবং হাতি হলো ঐশ্বর্যের প্রতীক। কোণা মানে কোণ এবং অর্ক মানে সূর্য, একত্রে মিলিত হয়ে কোণার্ক শব্দটি এসেছে। কোণার্ক সূর্য মন্দির পুরীর উত্তর পূর্ব কোণে অবস্থিত এবং এটি সূর্যদেবকে উৎসর্গিত। এই মন্দিরের উচ্চতা হলো প্রায় 857 ফুট। 13 শতকের মাঝামাঝি কোণার্কের সূর্য মন্দিরটির শৈল্পিক মহিমা এবং প্রকৌশল দক্ষতার একটি বিশেষ ধারণা। গঙ্গা রাজবংশের মহান শাসক রাজা প্রথম নরসিংহদেব 12 বছর সময়ের মধ্যে 1200 জন কারিগরের সাহায্যে এই মন্দিরটি তৈরি করেছিলেন। যেহেতু শাসক সূর্যের পূজা করতেন, তাই মন্দিরটি সূর্য দেবতার রথ হিসাবে বিবেচনা করা হতো। ঘোড়া এই রথকে টেনে নিয়ে যাচ্ছে
আর সামনে নর্তকীরা নৃত্য করত। আগে নৃত্যশালা বানিয়েছে, যেখানে নর্তকীরা নৃত্য করে করে रथों নিয়ে যাচ্ছে। ये सारी मूर्ति मंदिर का ऊपर से गिरा है, देखिए मंदिर का ऊपर बनाया था बड़ा बड़ा मूर्ति, এগুলো মাথা থেকে ভেঙে পড়ে গেছে। এই মূর্তিগুলো মন্দির মাথায় বানিয়েছিল, লাগাইছিল উপর। কোণার্ক মন্দিরটি 24টি চাকার উপরে বসানো একটি সুন্দর সজ্জিত রথের আকারে ডিজাইন করা হয়েছিল। প্রতিটির ব্যাস প্রায় 10 ফুট এবং 7টি শক্তিশালী ঘোড়া দ্বারা টানা হয়েছিল। যতটা পারলাম তোমাদের এই কোণার্ক সান টেম্পল ঘুরে দেখানোর চেষ্টা করলাম। বাস আমাদের জন্য ওয়েট করছে, আর এই মুহূর্তে বেরিয়ে যাব বাসে করে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোণার্ক সান টেম্পলের পিছনের গেট দিয়ে বেরোতেই তোমরা দেখতে পাবে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে নিয়ে পুজোও দিতে পারো। ঘড়িতে প্রায় দুপুর 1:30 বাজে আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে রেড রোজ রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আজকের আমাদের মধ্যাহ্নভোজ সারতে হবে। এটা কিন্তু ইনক্লুডিং নয়, তোমাদের পে করে খাবার খেতে হবে। খাওয়া দাওয়া সেরে আবার বাসে উঠে পড়েছিলাম। যেখানে খাওয়া দাওয়া করলাম সেখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে রয়েছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। ভিতরে জুতো, মোবাইল, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। তোমরা চাইলে টাকা দিয়েও জমা দিয়ে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারো। এছাড়াও যেই বাসে করে তোমরা ঘুরছো সেই বাসের মধ্যেও রেখে আসতে পারো। তা আমরা মোবাইল জমা দিয়ে ভিতরে ঢুকবো। পূর্ব ভারতের রাজ্য ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হল লিঙ্গরাজ মন্দির। মন্দিরের সামনেই পুজোর ডালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে মন্দিরে পুজোও দিতে পারো। আগে এখানে শিবকে কীর্তি ভাষা এবং পরে হরিহর হিসেবে পুজো করা হতো। তাকে ত্রিভুবনেশ্বর বলা হতো, যার অর্থ হল স্বর্গ, মর্ত ও শূন্যলোকের অধিপতি। মন্দিরটি লিঙ্গরাজরূপী শিবকে উৎসর্গিত। এটি ভুবনেশ্বরের প্রধান দর্শনীয় স্থান এবং সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলো হলো বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। মন্দির চত্বরটি দেওয়াল ঘেরা। এই মন্দিরে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয়। আমরা এখন বাসে করে ক্রস করছি ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এবারে আমাদের পরের ডেস্টিনেশন অর্থাৎ উদয়গিরি এবং খণ্ডগিরিতে চলে এসেছি। টাকা করে ঠোঙায় মোড়া বাদাম বিক্রি হচ্ছে হনুমানদের দেওয়ার জন্য। খণ্ডগিরি ও উদয়গিরি হলো কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতকগুলি গুহা সমষ্টি, যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন খণ্ডগিরিতে। চলো কতটা উপরে উঠতে পারি দেখি। এই গুহাগুলি চমৎকারভাবে খনন করা এবং এইগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। খণ্ডগিরি পাহাড়ে মোট 15টি গুহা রয়েছে। 12 भुजा दुर्गा माता, 12 भुजा काली माता। भारतवर्ष एक ही प्लेस आमने सामने दोनों देवी प्रत्यक्ष है, जिंदा है। दिस प्लेस ऑफ मेडिटेशन, योगो क्षेत्र, साधु क्षेत्र, शांति क्षेत्र। ठीक है, थैंक यू।
খণ্ডগিরির পাহাড়ের উপর থেকে উদয়গিরির ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। উদয়গিরিতে মোট 18টি গুহা রয়েছে। উদয়গিরি ও খণ্ডগিরির প্রবেশ মূল্য হল ভারত সার্কভুক্ত ও বিমস্টেকভুক্ত রাজ্যগুলির অধিবাসীদের জন্য জনপ্রতি 45 টাকা, অন্যান্য বিদেশি রাষ্ট্রের অধিবাসীদের জন্য 300 টাকা বা $5। 14 বছরের কম বয়সীদের কোনো রকম টিকিট মূল্য লাগে না। আর যদি শুধুমাত্র খণ্ডগিরি পরিদর্শন করো তাহলে টিকিটের কোনো দরকার নেই। বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গেছে, তাই উদয়গিরিতে আর প্রবেশ করতে পারলাম না, তাই বাইরে থেকে কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা আবার বাসে উঠে পড়েছি। আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন অর্থাৎ নন্দনকাননে। এখানে বিশাল বড় এক পার্কিং লট রয়েছে, তোমরা চাইলে এখানে গাড়ি পার্কিং করেও রাখতে পারো। পুরীর সব সাইট সিনের মধ্যে সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এই নন্দনকানন। ভিতরে কি কি পশু পাখি প্রাণী রয়েছে চলো দেখি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানকার টিকিট প্রাইস হলো 3 বছরের ঊর্ধ্ব থেকে মাথা পিছু 50 টাকা করে। তোমাদের আগেই বলেছি বন্ধুরা, গাইড আমাদের আগের থেকে টিকিট কেটেই রেখেছে, শুধুমাত্র টিকিট কালেকশন করে এন্ট্রি করার পালা। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ হলো স্বর্গের উদ্যান। নন্দনকানন হলো ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের একটি চিড়িয়াখানা, যেটি নির্মিত হয়েছে 1080 একর জায়গার ওপরে। চিড়িয়াখানাটি 27শে ডিসেম্বর 1960 সালে প্রতিষ্ঠিত হলেও জনসাধারণের জন্য খোলা হয়েছিল 1979 সালে এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়ামে যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এখানে আসতে আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছে, তাই মাথাপিছু 80 টাকা ভাড়া দিয়ে ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা ঘুরে দেখব। পুরীর নন্দনকানন চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। সাফারি গাড়িগুলোও কিন্তু সকাল 9টা থেকেই চালু হয়ে যায়। প্রথমেই আমরা ঘুরে দেখব যেখানে হরিণ রয়েছে সেই জায়গাটা। দেখো বন্ধুরা, প্রচুর সংখ্যক হরিণ এখানে রয়েছে। মাত্র 45 মিনিট টাইম আমাদের হাতে আছে, তাই যতটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করব। এবারে চলে এসেছি এখানে জিরাফ দেখতে। তোমাদের এখানে একটা মজার ব্যাপার শেয়ার করি, তোমরা যে ব্যাটারি গাড়িতে ঘুরছো সেই গাড়িটি যদি মিস হয়ে যায় কিংবা চলে যায়, তাহলে অন্য ব্যাটারি গাড়িতে শুধুমাত্র টিকিট দেখিয়েই উঠতে পারবে। এবারে আমরা চলে এসেছি ইন্ডিয়ান টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। ইন্ডিয়ান টাইগারের পাশেই রয়েছে সাদা বাঘ। এখানে রয়েছে চিতাবাঘ। এবারে আমরা চলে এসেছি হাতি এবং ময়ূর দেখতে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to. এই ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় প্রায় 3517টি পশু পাখি প্রাণী রয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো হোয়াইট টাইগার সাফারি, লায়ন সাফারি, বাটারফ্লাই পার্ক, অর্কিড হাউস ইত্যাদি ইত্যাদি। সময়ের অভাবের জন্য নন্দনকানন চিড়িয়াখানাটা আমরা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। খুবই ইচ্ছে ছিল জঙ্গল সাফারিতে যাওয়ার, কিন্তু ব্যাড লাক আমরা যেতে পারিনি। জঙ্গল সাফারির জন্য যে গাড়িগুলো রওনা দেয় সেই গাড়িগুলো লাস্ট গাড়ি যায় দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে।
চিড়িয়াখানার মধ্যে একটি রেস্টুরেন্ট ও একটি জু মিউজিয়ামও রয়েছে। আমরা যেহেতু শেয়ার বাসে করে ঘুরছিলাম, সেহেতু আমাদের নন্দনকানন চিড়িয়াখানায় আসতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তোমরা যখন শেয়ার গাড়ি করে ঘুরবে কিংবা পার্সোনাল গাড়ি বুকিং করে ঘুরবে, তোমরা চেষ্টা করো 2টো থেকে 2:30টার মধ্যে নন্দনকানন চিড়িয়াখানায় আসবে। আমার পক্ষে যতটা সম্ভব হলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর তোমরা যখন আসবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, তাহলে অনেক পশু পাখি তোমরা একসঙ্গে দেখতে পাবে। চিড়িয়াখানার বাইরে প্রচুর খাওয়া দাওয়ারের দোকান রয়েছে। আমরা আজকে পুরীর সাইট সিনগুলো প্রাইভেট ট্যুরিস্ট বাসে করে করলাম। এই বাসের যেমন সুবিধাও আছে তেমনি অনেক অসুবিধাও আছে। তোমরা যখন টিকিট কাটবে তোমরা যাচাই করে নিও কোন কোন জায়গাগুলো তোমাদের ঘোরানো হবে, কত টাকার টিকিট লাগবে। আমরা কিন্তু অনেকটা ঠকে গেছি। এটা বললাম এই কারণে, আমরা যখন টিকিট বুকিং করেছিলাম আমাদের ঘোরানোর কথা ছিল 9টা স্পট, কিন্তু আমাদের বাসে করে ঘোরানো হয়েছে টোটাল 5টা স্পট। তাই তোমরা যখন টিকিট বুকিং করতে যাবে ভালোভাবে যাচাই করে তারপরেই টিকিট বুকিং করো। তোমরা চাইলে প্রাইভেট 4 সিটার গাড়ি 7 সিটার গাড়ি বুকিং করে সাইট সিন করতেই পারো। আর একান্তই যদি বাসে করে তোমরা শেয়ারে ঘুরতে চাও, তাহলে আমার মনে হয় ওটিডিসি বাসে করেই তোমরা ঘুরবে, কেননা প্রাইভেট বাসে অনেক অসুবিধা রয়েছে। এনারা যেখানেই নামাবেন সেখানকার রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে না। দিন শেষে আমরা আবার বাসে উঠে পড়েছি নিজস্ব গন্তব্যে অর্থাৎ হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এনারা কিন্তু হোটেল পর্যন্ত পৌঁছে দেবেন না, বিএনআর হোটেলের সামনেই অর্থাৎ যেখান থেকে বাসে উঠেছিলে সেখানেই নামিয়ে দেবে। হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি গভর্নমেন্ট অফ ওড়িশার বুকিং কাউন্টারে পরের দিনে সাইট সিনের টিকিট কাটতে। আমরা 630 টাকার প্যাকেজটা নিয়েছি। আমরা যে হোটেলটায় রয়েছি তারই রেস্টুরেন্টের নাম গন্ধরাজ, সেখানে চলে এসেছি আর অর্ডার করে দিয়েছি কাশ্মীরি আলুর দম এবং রুটি। দিন শেষে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, ঝটপট ডিনার করে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে কালকে সকালে।